দিতে চাই, কিন্তু আমাকে টানছে বিয়ের দিকে। দেবপ্রিয় ভট্টাচার্য উনি ওনার ইন্টারভিউতে বলেছেন। আপনাকে যদি আমি বলি এই 6 মাসের মূল্যায়ন করতে গিয়ে সরকারকে কি দিতে চান, এ, বি, সি অথবা এ প্লাস? অনেক কঠিন প্রশ্ন। এ দিব না, বি দিব না, সি দিব? সি পর্যন্ত দিলে তো গ্রেড হয়। কিন্তু প্রশ্ন আমার তার আগে, সবার আগে আমি যে কথাটা বলতে চাই, আমি প্রায়ই অনেক টকশোতে শুনি যে এসেই বলে 6 মাস হানিমুন পিরিয়ড। এটা কি সরকার ঘোষিত? এটা সরকার 100 দিনকে হানিমুন পিরিয়ড বলা হয়েছে। না না না, এটা বলছে কে? সরকার নিজে বলছে যে আমরা এই 100 দিন আমাদের হানিমুন পিরিয়ড, আমাদের এই 6 মাস হানিমুন পিরিয়ড। আমি তো শুনি নাই সরকার বলছে। এটা আমরা ম্যানমেড, এখানে বইসে ওয়েলিং করা বলে এটাকে। ফ্রম ডে ওয়ান আমরা দেখছি ইউনূস সাহেব যখন টেক ওভার করছে, ফ্রম ডে ওয়ান বা সেকেন্ড দিন থেকে দেখছি আমরা আন্দোলন, এই দাবি সেই দাবি, নানান ডাক্তারদের আন্দোলন, টিচারদের আন্দোলন, আনসারদের আন্দোলন আমরা দেখছি। 150-200 আন্দোলন হয়েছে। বাংলাদেশে কোনো রাজনীতিবিদ একবারও তো বলে নাই, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বলে নাই যে এটা করা ঠিক না, উনি তো নির্বাচিত সরকার না, উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, আপনারা আসছেন কেন? কেউ বলেনি। এটা রাজনৈতিক সরকারও তো বলেনি। হ্যাঁ, সরকারও তো বলেনি। সরকার তো কোনো ক্ষমতাই নাই। কেন নাই? অন্তর্বর্তীকালীন সরকারও তো বলেনি যে আমরা নির্বাচন দেওয়ার জন্য আসছি, আমরা এইসব দাবি দাওয়া মানতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকার বলবে না তো, সে তো সেজন্য আসে নাই। আগে বুঝতে হবে আপনার অন্তর্বর্তীকালীন সরকারটা কি। আবারও বলছি, আমি ইউনূস সাহেবের সাফাই গাইতে আসি নাই, আমি সিনারিও বলছি। ভালো করে মনে রাখেন, পৃথিবীর কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে টকশো করব না। অন্তর্বর্তীকালীন সরকার এক জিনিস, তত্ত্বাবধায়ক সরকার এক জিনিস। অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কোনোটাই আমার সংবিধানে নাই, আজকে পর্যন্ত নাই, এই মুহূর্ত পর্যন্ত নাই। যেটা সংবিধানে নাই তাহলে সেটা কোন সরকার? সংবিধানের বাইরের সরকার। এখন আসলে অন্তর্বর্তী সরকার বলতে কি বোঝায়? অন্তর্বর্তী সরকার বলতে বোঝায় একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের যে পিরিয়ড, সে পূর্ণাঙ্গ সরকার। 3 দিন থাকলেও পরিপূর্ণ সরকার, 3 মাস থাকলেও পরিপূর্ণ, 18 মাস থাকলে, 18 বছর থাকলেও পরিপূর্ণ সরকার। অন্তর্বর্তীকালীন সময়টার জন্য এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি আবারও বলছি, কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে চ্যালেঞ্জ করুক। তত্ত্বাবধায়ক সরকার কোনটা? আসবেন, তার শর্ত হলো 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন। এর আগে আমরা দেখছি তত্ত্বাবধায়ক সরকারের আদলে আইসা 111 করার পর কিন্তু 2 বছর ছিল, তাদের নাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ছিল। তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেটা 2 বছর থেকে গেছে, কোনো কেউ আসে নাই। সেটা সংবিধানেও ছিল। না না, সংবিধান সংবিধান ছিল তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের। 3 মাসের, হ্যাঁ। থাকলো তো 2 বছর। কেউ একটু শব্দ করেনি, কারণ মাঠে আর্মি ছিল এবং আর্মিটা ব্যাপকভাবে কাজ করেছে। এবারও তো আর্মি ছিল। হ্যাঁ, সেটাই বলতেছি। এই তো ভালো জায়গায় আসছেন। তখনও আর্মি ছিল ফখরুদ্দিন সাহেবের পাশে, ইউনূস সাহেবের পাশেও আর্মি ছিল। ফখরুদ্দিন সাহেবের জন্য মাটি থরথর করে কাঁপছে, ইউনূস সাহেবের বেলায় কাঁপে নাই। তার মানে কি? ওইটা ফাংশন করে নাই, ওই আর্মিটা ফাংশন করে নাই। ছিলাম, ফাংশন না করলে মার্সিডিজ গাড়ি স্টার্ট দিতেছেন, ইঞ্জিন স্টার্ট হয় না, কি করবেন? ওই একই আর্মি চিফ ছিল তো। একজন আর্মি চিফ ছিল ফখরুদ্দিনের পাশে, ইউনূস সাহেবের পাশে ছিল এই আরেকজন আর্মি চিফ, যিনি বলছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভাষায় যে আর্মি চিফ বলছেন, বুকে পাথর বেঁধে মেনে নেওয়ার মানে হচ্ছে আমি মেনে নেই নাই। আপনাকে তো জিনিসগুলো বুঝতে হবে। তো আপনি যাকে মেনে নেন নাই তাকে কোঅপারেশন করবেন, এটা হয় পরিষ্কার। তো সেজন্য বললাম, কাজে এই যে 6 মাস হানিমুন পিরিয়ড অ্যাবসলিউটলি ফলস। যেহেতু সরকার ক্লেম করে না, আপনি বলছেন কেন? আপনি কেন বলবেন? কারণটা বলতে হবে তো আমাকে। তারপরে আপনারা যখন টেক ওভার করলেন, কোনো আন্দোলন নাই মাঠে। তাহলে ওই আন্দোলনটা কারা করছিল? একবারও কি আমরা গবেষণা করছি? কই, এখন তো কোনো আন্দোলন নাই। তো আন্দোলন যখন নাই, নির্বাচিত একটি সরকার আছে, তখন কি তখনকার আন্দোলনকে এসে বলছিল আপনি অনির্বাচিত সরকার চলে যান? এসে তো দাবি দেওয়াই করছে। তারা কি দাবি দেওয়া করে নেই? তারা কি বলছে আপনি অনির্বাচিত সরকার সরে যান? তা তো বলে নাই। কাজে নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার তাদের কাছে কি? তাদের কাছে দাবি দেওয়া, যে ফুলফিল করবে করে। সুতরাং ইটস এ বুলশিট। আপনি সরকার যেটা বলে না সেটা আমরা এখানে ছাপাই গাই। 6 মাস হানিমুন পিরিয়ড, আপনি কে এটাকে দেওয়ার? 6 মাস কি রাষ্ট্র বসে থাকবে? 6 মাস কি বেতন নেওয়া বন্ধ? 6 মাস কি এমপি সাহেবের তার সুবিধা নেওয়া বন্ধ? তা হানিমুন পিরিয়ড কি? তো 6 মাস পার্লামেন্টে চালায়েন না, হানিমুন করেন। আপনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন পার্লামেন্টে গিয়ে, প্রথম দফায় যে কাজ করার কথা ছিল সংস্কার নিয়ে, সংস্কার কিংবা সেটাই বানাইলেন সংশোধন, অথচ আপনাদের 31 দফায় লেখা সংস্কার লেখা, তো আমি তো বানাই বলতেছি না। আপনার 31 দফার ভিতরে আছে পৃথক সচিবালয় থাকবে বিচার বিভাগের জন্য। সেই পৃথক সচিবালয় ইউনূস সাহেব করলেন, আর আপনার আইসে এটা বন্ধ করে দিলেন, বাতিল করে দিলেন। বাংলাদেশে প্রথম
এটা ইতিহাস থাকবে। এখন এই মুহূর্তে আপনি হয়তো নগদ মজা নিতেছেন, বাট ইতিহাস থাকবেই যে স্বাধীন বিচার বিভাগের জন্য একটা স্বাধীন সচিবালয় হয়েছিল, হ্যাঁ, সেটাকে বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে। এই ইতিহাস আপনি মুছতে পারবেন না। যেমনিভাবে ওই যে ৩২ নম্বর ভাঙার যে ইতিহাস, যেটা অন্যায় করা হয়েছে বলে, ওটা যেমন মুছবে না, জুলাই আন্দোলনের ইতিহাস যেমন মুছবে না, ৭১ যেমন মুছবে না, একইভাবে এটাও মুছবে না। সেকেন্ড আসেন, তাহলে প্রতিশ্রুতি আপনার ভেস্তে গেল কেন? যে আপনি তো কোনো টাচই করলেন না। ৬ মাস বয়স হয়ে গেল, আপনি সংবিধানে হাতই দেন নাই, দিচ্ছেন না, যেই জায়গায় পইরে আছে রাষ্ট্র সেই জায়গায়। তাহলে আপনি কি করলেন? এটা সরকার কি পুরনো পথেই হাঁটছে? হাঁটাহাঁটি পরে সরকারের সেই গার্ডস আছে কিনা, সেই সাহস আছে কিনা, কিংবা চান কিনা। আপনি আজকে রাষ্ট্রপতি নির্বাচন করে ফেললেন সংবিধানের দোহাই দিয়ে। ২৪শে জুলাই সম্ভবত পদত্যাগ করছিলেন। তারপরে ২৪শে আগস্ট ১ মাস হয়, মেয়াদ হইল ৯ মাস, ৩ মাসের মধ্যে নির্বাচন করার। আপনি ১ মাসের মধ্যে নির্বাচন করে ফেললেন। কেন করছেন? একবারও কি গবেষণা করছেন? কারণ আপনাদের সংবিধান সংশোধন করার প্রস্তাব আছে তৃতীয় অধিবেশনে কমিটি বানাবেন। কমিটি বানাইছেন, বিরোধী দল থেকে চাইতেছেন, বিরোধী দল থেকে নাম দেয় নাই। নাম দিলেই কি আর না দিলেই কি? বিরোধী দল যদি নাম দেয় আর তারপরে গিয়ে বলে এই সংস্কার করবে, তাদের যেটি ইচ্ছা। কিন্তু প্রশ্ন হচ্ছে আটকায় রয়েছে একটা জায়গায়। কারণ ওই যে ৭০ অনুচ্ছেদ, সেই ৭০ অনুচ্ছেদ নিয়ে বলা হয়েছে, বিএনপি বলছে যে অর্থ বিল এবং অনাস্থা এই দুইটা জায়গায় দলের বাইরে ভোট দিতে পারবে না, এছাড়া বাকি সব তারা ছেড়ে দিবে যদি সংবিধান সংস্কার হয়। হ্যাঁ, সংস্কার না সংশোধন হয়, এরা সংশোধনে গেছে। তো যদি সংশোধনের ইয়েটা যায় তারা নেক্সট অধিবেশনে এবং প্রেসিডেন্ট নির্বাচন আগে, প্রথমেই যদি বিরোধী দল বলে যে আপনি এটা সংশোধন করেন, সে আটকা পড়ে গেছে। কারণ ওইটা নোট অফ ডিসেন্ট নাই, ওইটা সে রাজি হয়েছে। তা রাজি যদি হয় আর একটু সংশোধনের পরে যদি নির্বাচন হয়, গ্যারান্টি কি যে তাদের যে মনোনীত প্রার্থী তিনি সব ভোট পাবেন? ওই কারণে এটা করে নিছে। এটা আমার নিজস্ব গবেষণা, নাহলে আর কোনো কারণ নাই। তাহলে আপনি ৯০ দিন টাইম, আপনি এত তড়িঘড়ি করে সংসদও চলে না, সংসদে আপনি একটা ভোট কেন্দ্র বানাইছেন। এইটা তো ভোট কেন্দ্র বানাইছেন আপনি, এটা কি অধিবেশন? আপনার ভোট কেন্দ্র বানাইছেন। আপনি তো ইলেকশন আরেক জায়গায় করতে পারেন, নির্বাচন কমিশন আরেকটা সেন্টারেও করতে পারতো। কথার কথা বলছি, এমপিরাই গিয়ে ভোট দিত, কিন্তু আপনি সংসদে বানাইছেন ভোট কেন্দ্র। এবং ওইটার কারণে, সে কারণে বললাম এই ৬ মাস যে আপনি হানিমুন পিরিয়ড বলতেন না, কোনো হানিমুন নাই। তারা তো যা করার করে নিতেছে, যেটা করা দরকার, যেটা তার স্বার্থ সিদ্ধি হয়, দলের স্বার্থের জন্য। ইয়েস। এইবার আসেন, নির্বাচনের আগের প্রতিশ্রুতি কি ছিল? আপনারা সবাই জানেন, বলছে নির্বাচিত সরকার আসলে দেশে কোনো সংকট থাকবে না। যিনি আজকে রাষ্ট্রপতি হয়েছেন উনি বলছেন। আপনি নির্বাচন করলেন, সংকট কই? চলে গেছে। আছে। তাহলে আপনি প্রতিশ্রুতি কি ছিল? কি বলে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আমার বানায় বলা লাগবে না। এই আবহাওয়ায় থাকেন, এমন না যে আপনি প্যারিস থেকে ফ্লাইটে আসছেন, অনুষ্ঠান করে আবার প্যারিস চলে যাবেন। এই আবহাওয়ায় আপনি থাকেন না, তা আমার তো বলা লাগবে না। আমার টিভিতে চিৎকার করে বলার কি আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কিংবা হয় নাই, মবের উন্নতি হয়েছে কিংবা হয় নাই? এটা আমার বলার কি আছে? কি আমি বলবো কেন? প্রত্যেকটা লোক টের পাচ্ছে। আসেন বিদ্যুৎ গ্যাস সংকট, আপনি বিদ্যুৎ গ্যাস সংকট থাকতেই পারে। বিদ্যুৎ নিয়ে বলছিলেন। এখানে বলেন, শুনেন, সংকট থাকতে পারে, একটু ট্রান্সপারেন্সি দরকার। মানুষ কিন্তু একটু ট্রান্সপারেন্সি চায়। এমন দুই একজন উপদেষ্টা হেলাল ভাইরা কোত্থেকে ধরে নিয়ে নিয়োগ দিচ্ছে। একজন উপদেষ্টা বলে এই বিদ্যুৎ সংকট নিয়ে বিদ্যুতের দাম বাড়ছে। আচ্ছা, জনগণ তো ভাই কষ্ট হয় বাড়লে, এটা তো হেলাল ভাই এডমিট করবে। কিন্তু উপদেষ্টা যখন বলে বিদ্যুৎ বিল বাড়ছে, তো কি হয়েছে, টাকাটা যেটা সরকার নেবে এটা তো দেশের মধ্যেই থাকবে, দেশের বাইরে তো যাচ্ছে না। ভাই, এই রাইটটা আপনাকে কে দিছে? জনগণকে চুইসে পয়সাটা আপনার বাসায় রাইখে দিবেন, এই রাইটটা আপনাকে কে দিছে? কোথায় পাইছেন এই জ্ঞান? কোথায় পাইছেন এই মেধা? তারা তো টকশোতে আসে না, এখন আসে একা, একতরফা বলে যাবে। আসেন না, আলোচক হিসেবে আসেন। কষ্ট থেকে বলছি আমি, এখানে কোনো প্রেম নাই। আপনি আমার টাকা নিয়ে আপনি দেশে রাখবেন, হ্যাঁ, তো আপনাকে এই অধিকারটা কে দিছে? জনগণের চুইসে নিয়ে আপনি টাকাটা রেখে দিবেন? জনগণের সাথে রাখেন। ক্যাপাসিটি চার্জ দিতে হয় যে বিদ্যুতের কালেকশন তার 40%। জনগণের যেমন একজন বাণিজ্য মন্ত্রী বলেন, বিদ্যুৎ মন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, বলে দেয় ৬ মাস নাই, হবে না, 1 বছর, 2 বছর টাইম লাগবে। এই যে কথাটা আপনি বলতেছেন 2 বছর টাইম লাগবে, ফাইন, মানলাম। আপনি আমারে গ্যাস দিতে পারবেন না, বিল নিবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্যাস আসেন, আপনি বিল কিন্তু পুরাটা, বিদ্যুৎ বিল আপনি আসে যায়, রেট বাড়েছেন প্রচুর। আচ্ছা, এখন ধরেন গ্যাস বিল আমি থাকি মানে চিন্তা করেন, আমি ধরেন গ্যাস বিল দিতে পারছি, মানে গ্যাস পাচ্ছিই না একেবারে, তো আমি পাচ্ছিই না, আমি ডিটারমাইন্ড বিল দিব না। আপনি সর্বোচ্চ কি করবেন? আমার লাইনটা কেটে দিবেন। মেনে নিলাম আমার গ্যাস নাই, বিল দিব না, লাইন কেটে দিবেন, ফাইন, নো প্রবলেম।
বিদ্যুৎ পাচ্ছি না, বিল দিলাম না, লাইনটা কেটে দিলেন, ফাইন। আপনি চলবেন কেমনে? আপনি চলবেন কেমনে? সরকার চলবে কিভাবে? ও, আপনি বলতে সরকার, আপনি কিভাবে চলবেন এইটা আপনাকে ভাবতে, ওই সোকল্ড উপদেষ্টার ইয়েতে আপনি চললেন না। দে আর ড্যামেজিং ইউ, আই এম টেলিং ইউ। তারপরে আসেন, বিদ্যুৎ বিল নিয়ে আপনি 40% ক্যাপাসিটি চার্জ দিবেন, জনগণ আপনার সাথে থাকবে না। বরং জনগণের সাথে রেখে, জনগণকে যেমন বলেন 2 বছর অপেক্ষা করতে হবে, সিনায় বল থাকলে বলে দেন ক্যাপাসিটি চার্জ আমি 2 বছর দিব না, আমার জনগণ নিয়ে থাকতে হবে। বাংলাদেশ প্রথম মানে এই না খালি বাংলাদেশের এই ভূখণ্ডটা থাকবে, জনগণ থাকতে হবে। তো বাংলাদেশ প্রথম মানে বাংলাদেশের জনগণ প্রথম। আপনি বলেন না ক্যাপাসিটি চার্জ 2 বছর দিবেন না, সমস্ত জনগণ আপনার সাথে থাকবে, হোক সে আওয়ামী লীগের, হোক সে জামাতের, হোক সে বিএনপি, তো আছেই সব জনগণ যদি সাথে থাকে বাংলাদেশে, আপনি কোন রাজ্য থেকে কি আইসে কে কি করবেন, কেন করতে পারবেন না সেটাও বলে দিচ্ছি। সরকার ভয় পায় কিনা আমি জানি না। একটা স্বাধীন ভূখণ্ড পৃথিবীর কেউ নাই এখন খেয়ে ফেলে, এখানে আপনি অনাচার অবিচার উস্কাইতে পারবেন। আপনি বাংলাদেশে কিছু করবেন, আমেরিকা বসে থাকবে না। আপনি বাংলাদেশে কিছু বলবেন, চায়না বসে থাকবে না। চায়না আমেরিকা দুয়ে মিলে দেশটাকে খাবেন, ইন্ডিয়া বসে থাকবে না। কারণ জিও পলিটিক্সের কারণে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত ভয়বাদ, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি জাস্ট জনগণের সাথে থাকেন। বিদ্যুৎ ক্যাপাসিটি বিল দিবেন না আপনি 2 বছর, জনগণ আপনার সাথে থাকবে। অসংখ্য ধন্যবাদ আবু হানান রাজাকি ভাই। আসতে চাই আজিলুর হেলাল ভাই, সংসদ সদস্য বিএনপি। দর্শক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলোচনা শুরু করতে চাই এই মুহূর্তে ওইটি নিয়েই। আবু হানান রাজাকি ভাই একটি কথা বলছিলেন যে যিনি আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, আমরা ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছি। আমিও তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং হেলাল ভাইয়ের মাধ্যমে দেখা হইলে রাষ্ট্রপতি বলবেন, কারণ আমার সাথে রাষ্ট্রপতির 2-1বার দেখা হয়েছে নানান জায়গায়, একটু বলবেন যে আবু হানান রাজ্জাকি সমালোচনা করে, কিন্তু আপনার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে উনি শুভেচ্ছা জানিয়েছে আপনার মাধ্যমে। রাষ্ট্রপতি যখন রাজনীতিবিদ, শুধু বিএনপির রাজনীতিবিদ ছিলেন, তখন তিনি বলেছিলেন যে নির্বাচন হলে দেশে সংকট থাকবে না। এই 6 মাস পরে এসে সে কথা বলার, রাজাকি ভাই সেটি রেফার করেছে, 6 মাস পরে এসে সংকট থাকবে না, এই কথাটা বলা যাচ্ছে কিনা? সংকট তো আমি একটু যদি ক্লিয়ার করে দিই, 3টি অগ্রাধিকার ছিল সরকারের: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জ্বালানি সমস্যা, জ্বালানি সংকট নিরসন। এই 180 এখন দেখেন যে আজকে যদি আপনি সংকট মনে করেন, আমি আপনার সাথে অ্যাগ্রি করি যে আমরা এই 3টা অগ্রাধিকার দিয়েছেন খাত। একটা হলো ল অ্যান্ড অর্ডার, আর একটা হলো এনার্জি, আর একটা হলো আপনি বলছেন যে দ্রব্যমূল্য, যে প্রাইস হাইক, এটা বলছেন। এখন আপনি মানে এটা কি গত 6 মাসের সৃষ্ট, না এটা আমরা আদি থেকে একটা আমাদের সৃষ্ট? এটা একটা, কিন্তু আপনি এটা বলতেই হবে আপনাকে। আমাদের এই যে সংকটটা যে আমরা ইনহেরিটিক্যালি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এখন আমরা হলো 6 মাস, এই 6 মাসে আমরা এই সমস্যাটাকে কতটুকু সমাধান করতে পারতাম, সেটা আপনারা বলতে কতটুকু সমাধান করতে এটা পেরেছেন, এবং এটারও একটা দলিল থাকা দরকার যে কতটুকু সমস্যা আসলে আপনারা পেয়েছেন, সরকার সেটি নির্দিষ্ট করতে এখন পেরেছে আমি এক এক করে বলি। দেখেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত 17 বছরে যেমন ছিল, ইভেন দো ডক্টর ইউনূস সরকারের আপনার 12ই জানুয়ারি পর্যন্ত যেমন ছিল, আপনি কি তার থেকে কিছুটা উন্নতি দেখতে পাচ্ছেন না? যে এখন তো রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয় না। আমরা কি মান্নানদের বিরুদ্ধে মামলা দিচ্ছি? যে আমরা কি পুলিশ বাদী হয়ে কোনো মামলা করছে? আপনার কি বাক স্বাধীনতা? আমার কাছে 6 মাসের একটু তথ্য আছে ভাই, কথা বললেন। আমি একটু 6 মাসের আইন শৃঙ্খলার যে তথ্য, খুব বেশি তথ্য নাই, সামান্য তথ্য আপনাকে যদি দেই। খুনের ঘটনা এই গত 6 মাসে 1789টি নথিভুক্ত হয়েছে থানায়, তার মধ্যে গত 6 মাসের তুলনায় 9টি বেশি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 11,165টি, যেটি গত 6 মাসের তুলনায় 1075টি বেশি। আমি বলি, দেখেন আপনি এই পরিসংখ্যান দিয়ে যদি বলেন যে বাংলাদেশের মাথাপিছু আয় $26,000, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কি $26,000 ইনকাম করতে পারে? না, না, এটা তো থানার লিপিবদ্ধ নথি থেকে একদম। পপুলেশন গ্রোথ, তারপরে সমাজের অস্থিরতা, সমাজের নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হলো, যেন উই আর হেডিং টু এ আপনার নিউ সোসাইটি, তাই না? এখন আপনার এই পরিসংখ্যান দিয়ে আপনি কম বেশি করতে পারবেন। এখন যদি বলি আমাদের বিএনপির সময় খুন হয়েছে 10টা, আওয়ামী লীগের সময় খুন হয়েছে 15টা, তাহলে খুনের সংখ্যা কমছে, তার মানে আপনি 10টা খুনকেও জায়েজ করছেন, তাই না? আমি বলছি যে আমাদের যে গত 17 বছরের যে রাষ্ট্রের ক্যারেক্টারটা ছিল, যে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কথা বললে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বললে তাকে গ্রেফতার করা হতো,
তার বিরুদ্ধে আইসিটি একটা মামলা হতো, নন বেলেবল সেকশন। এই যে রাজ্জাকি ভাই যত সুন্দর কথা বলছেন, ভ্যালিয়েন্টলি কথা বলছেন, আই ডু রেসপেক্ট, আমরা টকশোতে কথা বলছি। হ্যাঁ কথা বলছেন, এটা তো ছিল না। তাহলে আপনি গত 6 মাসে অন্তত আপনি এইটুকু উন্নতি করেছেন। এবার আসেন আপনি বিদ্যুতের যে সমস্যাটা, এটা হলো মেইন, আমি যেটা মনে করি। দেখেন বিদ্যুতের যে ডিভাস্টেশন এবং যে আপনার ক্রিমিনালাইজেশন এবং করাপশন যেভাবে হয়েছে, এই যে রাজ্জাকি ভাই বললেন যে ক্যাপাসিটি চার্জ দিব না, এটা সত্য কথা, দিবেন না। তাই তো ওরা বিদ্যুৎ উৎপাদন করবে না। ওরা তো বিদ্যুৎ উৎপাদন করছেও না। না না, ভাড়া ভিত্তিক যে সমস্ত বিদ্যুৎ কোম্পানি, সেইখান থেকে বিদ্যুৎ উৎপাদন করছে না বলে বিদ্যুতের ঘাটতি হচ্ছে। আপনার কিন্তু ক্যাপাসিটি চার্জ দিবেন না। আপনি চুক্তি করেছেন সেই কোম্পানি, সেটা আদানির সাথে আপনার চুক্তি করছেন না, যে আপনি ক্যাপাসিটি চার্জ দিবেন, ক্যাপাসিটি দিচ্ছেন না, বিদ্যুৎ দিবে না। প্রবলেমে পড়বে কি সরকার? না বিদ্যুৎ এখন বিদ্যুতের মেন সমস্যাটা কি? শুধু কি ক্যাপাসিটি চার্জ না, বিদ্যুতের যে সিস্টেম তৈরি করেছে শেখ হাসিনা। আপনার বিদ্যুতের যত কোম্পানি আমাদের দেখবেন, প্রয়োজনের থেকেও বেশি কোম্পানি আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন, যথেষ্ট কোম্পানি রয়েছে। এখানে একটু আমি যদি যুক্ত করি, কিন্তু মান্নান ভাই একটা জিনিস জ্বালানি, বলেছে যে আমি যেটা বলি শোনেন, বিদ্যুৎ উৎপাদনের যে মেন জ্বালানি আমাদের দেশে গ্যাস, এবং যেটা এলএনজি আকারে আমরা ইম্পোর্ট করি। 80% উপর আমরা জ্বালানি হলো গ্যাস, আর হলো তেল আছে, তেল, কয়লা, এইসব মেইনলি কিন্তু, আর পানি বিদ্যুৎ আছে আমাদের। কিন্তু মেইনলি কিন্তু 80% গ্যাস। এই গ্যাসটা আমাদের আভ্যন্তরীণ যে উৎপাদন গ্যাসের, এখন নতুন নতুন কূপ এক্সপ্লোর শেখ হাসিনার আমল থেকেই হচ্ছে না। আমরা 6 সালের পর থেকে না, আমরা 6 মাসে নতুন একটা গ্যাস ক্ষেত্র এক্সপ্লোর করা, কোন কোম্পানিকে দিবেন, দেশি একটা কোম্পানি আছে বাপেক্স, তাকে আপনি ফাংশন করবেন, তাকে স্ট্রেনথেন করবেন, নাকি আন্তর্জাতিক টেন্ডার দিয়ে বাইরের কোম্পানি আনবেন। আর এখন আপনি অন স্পট যখন এলএনজি কিনতে চাচ্ছেন, তখন বর্তমানে বিশ্ব বাস্তবতা দেখেন, ইরান যুদ্ধ, আমেরিকার যুদ্ধ কি, এটা আমাদের সামনে একটা পরম বাস্তবতা দাঁড়িয়েছে। আমরা যেই পথ দিয়ে তেলটা, আমাদের এলএনজি বা তেলটা আনি, হরমুজ আনি, সেটা টোটালি যুদ্ধ বিধ্বস্ত। এখানে ইরান কখন কার গায়ে যে বোম মারছে, স্কার্ট ক্ষেপণাস্ত্র, কোনো জাহাজই আসতে চাচ্ছে না। এরপরে দেখেন যে আমরা স্পট মার্কেট থেকে এখন তাও বেশি দামে এলএনজি কিনতে হবে রাষ্ট্রের জনগণের প্রয়োজনে। সেই এলএনজিটা আমি এখন আনলোড করতে পারতেছেন না। কারণ কি, আমি বলি একটু দেখেন, দুইটা আমাদের আনলোডের যে স্টেশন আছে, অক্সিলেটর কোম্পানি আর সামিট পাওয়ার। অক্সিলেটর কোম্পানির ওটা আপনার পুড়ে গেছে, সেটা তদন্ত হচ্ছে কীভাবে পড়লো, কিন্তু সেটা রিপেয়ার কাজ শুরু হয়েছে, 10 ভাগ মনে হয় কাজ হওয়ার পরে আবার দেখলাম আবার সমস্যা। এই যে আমেরিকার যে কোম্পানিটা অক্সিলারেটর, আর সামিট পাওয়ারের যেটা আনলোড করি, হ্যাঁ সামিট পাওয়ারের যেটা করি, সেটা আপনার ওইখানে এত তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র যে জাহাজ ভিড়তেই পারছে না। ভেরি আনফর্চুনেট, এটা খুবই দুঃখজনক ঘটনা। এখন আমরা এই গ্যাস আমদানি করা, নতুন গ্যাস এক্সপ্লোর করা, তারপরে রিনিউয়েবল এনার্জিতে যাওয়া, এই জন্য আমরা একটা দেখেন 6 মাসে এখন দেখেন অনেকটা কমে আসছে, যেহেতু আমরা অনেকটা জ্বালানি আনলোড করতে পেরেছি, এখন দেখবেন অনেকটা কমে আসছে। আমরা যেটা বলেছিলাম খুব শীঘ্রই কমে আসবে, এখন কিন্তু অনেকটা কমে আসে। আমরা একটা জ্বালানি নীতি, বিদ্যুৎ নীতি আমরা একটা প্রণয়ন করব এই 27 তারিখে আমাদের সংসদ, এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি বিদ্যুৎ, কারণ বিদ্যুৎ আমরা একটা ভঙ্গুর বিদ্যুৎ ব্যবস্থা পেয়েছি, এখন এটাকে উন্নত করার জন্য যে পলিসি আমরা দিয়েছি, এই পলিসির থেকে ভালো কোনো পলিসি যদি আমাদের বিরোধী দল দিতে পারে, তাহলে সেটাই গ্রহণ করাবে। মানে এখানে কতটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, কতটা আন্তরিক, যে অন্তত বিদ্যুৎ পরিস্থিতিকে ভালো করবার জন্য। আপনি বলতে পারেন আমরা 6 মাসে কতটুকু উন্নতি করলাম, 6 মাসে অন্তত এইটুকু করেছি আমরা। এই যে ক্যাপাসিটি চার্জ যে দেওয়া হচ্ছে, এইগুলোর ব্যাপারে তদন্ত হচ্ছে, কিভাবে এই বিদ্যুৎ কোম্পানিগুলো হাসিনা করলো। তারপরে আপনার নিজস্ব গ্যাস এক্সপ্লোর করবার জন্য, আভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোর করে বিদ্যুৎ খাতে দেওয়ার জন্য, যাতে ইন্ডাস্ট্রির যে বিদ্যুৎ, সেটা অন্তত গ্যাস দিয়ে তৈরি করতে পারি। এখনো তো টেন্ডার দেওয়া হয়নি গ্যাস অনুসন্ধানের জন্য, অন্তর্বর্তীকালীন সরকার 2বার দিয়েছে। শোনেন, গ্যাস আপনি টেন্ডার দেওয়া মানে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে ইনভাইট করা। আপনি কি দেশীয় কোম্পানিটাকে ফাংশনাবেল বা স্ট্যান্ডার্ড করবেন কি না, করতে তো হবেই, এগুলো তো আলোচনার ব্যাপার। আপনি তো রাতারাতি কিছু করতে পারছেন না। 6 মাসে আমরা অন্তত বিদ্যুৎ খাতে যে হরিলুট, যে করাপশন, সেটা করিনি। ফাংশনাবেল যথেষ্ট হয়নি, বিদ্যুতের সমস্যা হচ্ছে, কিন্তু এখন কিন্তু বিদ্যুতের সমস্যা চলে গেছে। আমরা একটা ক্রিস্টাল, একটা ক্লিয়ার পলিসি জনগণের সামনে 27 আমাদের সংসদটা হবে, এই সংসদ তুলব, বিরোধী দল যদি কিছু দেয় সেটাও আমরা যদি আমাদের থেকে ভালো হয় গ্রহণ করব। কিন্তু আপনি এটা বলতে পারেন যে বিদ্যুতে আমাদের চোরা বাজারি, মানে করাপশন, বা ওই যে আপনার বিভিন্ন মাফিয়াদেরকে হাতে এটা ছেড়ে দেওয়া হচ্ছে না। এবার আসেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি বলেন
যে এই গত রমজান বা ঈদটা গেল, দ্রব্যমূল্য কিন্তু ঊর্ধ্বগতি আমরা করতে দিইনি, ঊর্ধ্বগতিও নেই, কিন্তু আপনার যেটা ছিল যে সিন্ডিকেট দ্রব্যমূল্য ইম্পোর্টের ক্ষেত্রে বাজারজাতকরণ ক্ষেত্রে, সিন্ডিকেটটা কি এখন আছে? বন সিন্ডিকেট নেই আমাদের এখন। কিন্তু দ্রব্যমূল্যের দাম তো কমছে না, সবজির না, বাজারে এটা- গেলে এটা 100 টাকার কমে কোনো সবজি নাই, মূল্যস্ফীতি যখন সয়াবিনের হয়, দাম বাড়ছে। টাকার যখন মূল্যমান কমে যায়, অনেক সময় অনেক কিছু মূল্যমান কমে যায়, কিন্তু মানুষের ইনকাম তো আমাদের মানুষের ইনকাম বাড়ানোর জন্য আমরা যেটা বলছি যে 1 কোটি এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, তার জন্য আমরা বিভিন্ন সরকারি অফিসেগুলো এখন আপনার চাকরির আহ্বান করা হচ্ছে, আমাদের যে খাল খনন প্রক্রিয়া সেখানে কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, আমাদের স্বাস্থ্য খাতের জন্য আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছি। আপনাকে কিন্তু এই 6 মাসে আমি এত সমস্যার সমাধান, এত সমস্যা নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, সব সমস্যার আরও সময় দিতে হবে আপনাকে সমাধান করতে। তবে গত 6 মাসে আমরা একটা চেষ্টা করেছি যে মানুষকে অন্তত ভালো রাখবার জন্য, সোশ্যাল সেফটি নেট বাড়িয়েছি, আপনার মানুষের দারিদ্রতা বিমোচনের জন্য। সবচেয়ে বড় কথা, সরকারের একটা অ্যাকাউন্টেবিলিটি হয়েছে। এই যে আপনি বলছেন আমাদেরকে, আমরা তো আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছি না, আপনাকে গ্রেপ্তারও করছি না, আপনার উপর আক্রমণ করছি, আপনি একটা যুক্তি দিচ্ছেন, আমি সেই যুক্তিটা জনগণ জাজ করবে এবং সরকার দেখে একটা সিদ্ধান্ত দেবে, যেটা তারেক রহমান বলছেন যে আমাদের থেকে ভালো কোনো পলিসি বিরোধীরা দিলে আমরা সেটি গ্রহণ করবো। অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন করে যেতে চাই আব্দুল মান্নানের কাছে। যেটি মান্নান ভাই যেটি বলেছেন যে 103টা বিদ্যুৎ কেন্দ্র আছে এখন বেসরকারি, বেশি আমি বললাম না, প্রয়োজন হচ্ছে বেশি আছে, প্রয়োজনের চেয়ে বেশি আছে, কিন্তু জ্বালানি নেই তো। কিন্তু তারপরে আবার 12টি অতিরিক্ত বিএনপি কে দেওয়ার জন্য, মান্নান ভাই আপনি তখনও আসেননি, 12টি BNP কে নতুন করে বিদ্যুৎ নতুন করে প্ল্যান করতেছে সরকার। প্ল্যান করছে সরকার। না, এটা হলো যে আপনার এটি কেন হচ্ছে? এটা হলো যে আপনার ওই যে আনলোড করার জন্য যে দুটো পুড়ে গেছেন, আমরা কয়েকটা ওই যে না, এটা টার্মিনাল বিদ্যুৎ কেন্দ্র, এটা বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে বলা হয়েছে যে নতুন 12টি। মান্নান ভাই বললেন এটি কেন নতুন 12টি? 1 কোটি, হ্যাঁ, নতুন 12টি বিদ্যুৎ কেন্দ্র বেসরকারি, যেটি এর আগে যেগুলোতে ক্যাপাসিটি চার্জ বিভিন্ন দেওয়া হচ্ছে। গ্রুপকে দেওয়া হয়েছে এর আগে সরকার। এখন দিছে কারো, কাউকে দিছে? এখনো দিই না, এটা প্রক্রিয়া করতেছে। ওরা অনুমান নির্ভর একটা না, কথা অনুমান বলছে, নির্ভর না, যে এটা তথ্য মান্নান এখানে যায় একটা অপরাধ করলো আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত যে জায়গাটি কেন আপনি 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 আসার আগে আমাদের এখানে আলোচনা হচ্ছিল যে সংস্কারের 133টি অধ্যাদেশ ছিল, সেই 33টি অধ্যাদেশের সংস্কারের জায়গাটি এখনো পরিষ্কার নয়, গুরুত্বপূর্ণ এটা একটা সংস্কারগুলো হয়নি। interesting জায়গা দ্বিতীয়ত হবে। আপনার কাছ থেকে অনেকগুলো প্রশ্ন যদিও আমি রেখে যাচ্ছি, যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছেন আপনারা, 18 মাসে 6 মাস চলে গেল, কতটুকু সফল হয়েছে সেই জায়গাটি। এবার আসবো ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে। সরাসরি আজিজুল বারী হেলাল ভাই সহজ করেই বললেন যে আমাদেরকে সময় দিতে হবে। বিরোধী দল হিসেবে আসলে আপনারা সময় দিতে কতটা প্রস্তুত আছেন, বা আদতেও সময় দিলে কি মনে করছেন? দেখেন, সময় জনগণ দিবে কিনা তার জন্য আমার কর্মতৎপরতা, আমার পলিসি বলে দিবে যে হ্যাঁ ঠিক আছে, ভুল হয়েছে কিন্তু পলিসি ঠিক আছে, তাহলে জনগণ আমাকে সময় দিবে। কিন্তু আমার যদি পলিসি কি হয়, রং হয়, তাহলে জনগণ বুঝবে যে না, এই ফর্মুলা দিয়ে, এই প্রিন্সিপাল দিয়ে, এই পলিসি দিয়ে আমাদের উত্তরণ ঘটবে না, তাহলে জনগণ কিন্তু সময় দিতে চাইবে না। বারবার আমরা কিন্তু ওই যে নামাজে ইমাম যখন কি করে, মানে ভুল করে, তখন মুসল্লিরা কিন্তু লুকমা দেয়। তো লুকমা এক পর্যায়ে যদি ইমাম সাহেব না নিতে চায়, তখন কিন্তু শরিয়াতের নিয়ম হচ্ছে পিছন থেকে জামার কলার ধরে ওনাকে পিছনে দিয়ে যোগ্য একজনকে ওখানে ইমামতিতে দেয়া। এটা শরিয়াতের নিয়ম। হ্যাঁ, অবশ্যই আমি দায়িত্ব নিয়েই বলছি, কারণ উনি যদি ভুল করতেই থাকেন তাহলে তো কারোরই নামাজ হবে না। তো কমপক্ষে ওনাকে কি করতে হবে, এখান থেকে রিমুভ করতে হবে। না, ভুল তো না, এটা যারা ইমামের পিছনে দাঁড়ায় তাদের ইমামের সমপরিমাণ, ইমাম মনে করেন শেষে আমিন বলল, সমপরিমাণ যোগ্যতা থাকতে হয়। যদি শেষে আমিন বলে, হ্যাঁ, আমি তো আমিন বলি না, আমি তার অনেক সময় আমিন বলে। আমি বলছি আমার পয়েন্টটা কি, আমার পয়েন্টটা হচ্ছে যে ভুলটার কারণে সবারই নামাজ কি হতে পারে, নষ্ট হতে পারে, সেই জাতীয় ভুল। সেই ভুলটা আইডেন্টিফাই করবে, সেই ভুলটা শরিয়াতে আছে, এটা স্পষ্ট। শরিয়াতে তো আছে, এটা ইয়ে না যে আপনি যদি ফরজ করেন, আপনি যদি ফরজ ভুল করেন আমিন বলতে হবে, জোরে না না না, এগুলোর কারণে নামাজ করতে হবে না, এগুলো হচ্ছে নফল। শুনেন, এগুলো কেউ যদি নাও বলে, আমিন যদি নাও পড়ে, তাতে তার নামাজ নষ্ট হবে না। কিন্তু হ্যাঁ, এইটা কেন নয়, এটাই হচ্ছে আপনি অন্যায় করে যাবেন। একটা সরকার যদি একের পর এক অন্যায় করে যায় এবং জনগণের অধিকার ক্ষুণ্ণ করে যায়, তাহলে ফ্যাসিস্টকে আমরা কি করেছি? শেখ হাসিনা তো মাত্র কয়দিন নির্বাচিত ছিল, যেভাবেই নির্বাচিত হোক, কিন্তু তাকে তো আমরা সবাই মিলে নামিয়ে দিয়েছি। এটাই তো সে লোকমান। হ্যাঁ, 17 বছর লাগুক, কিন্তু 17 বছর কেন লেগেছে? সেখানে আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের কতখানি দায় আছে, বড় বিরোধী দলের কতখানি দায় আছে, সেই মূল্যায়ন পরে আমরা ওইটা আলোচনা করলে আমাদের বড়। আমি বলতে চাই, ভাই বলছেন যে আমরা যদি কোনো মানে প্রস্তাব দিই তাহলে ওনারা মানবেন। জামাত ইসলামী আমাদের থেকে ভালো হয়, হ্যাঁ ভালো হয়। আমরা বলছি ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠন করেন, তাদের অ্যাসেম্বলি কল করেন, আলাদাভাবে ডায়ালগ করেন,
বিশেষজ্ঞ মতামত নিয়ে আপনারা কাজ করেন। আমরা বলছি যে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এটা তৈরি করা হচ্ছে জনগণের জন্য, সেটারও বা কতটুকু ডেভেলপমেন্ট আছে, তার ফ্যাসিলিটি আমরা কতদিনে নিতে পারবো, এই বিষয়গুলো আমাদেরকে পর্যালোচনা দরকার আছে। এরপরে হচ্ছে জরুরি দরপত্র মূল্যায়নের জন্য স্থায়ী মূল্যায়ন ব্যবস্থা তৈরি করার কথা বলা হয়েছে। আরেকটা হচ্ছে যে অগ্রাধিকার প্রকল্পগুলোর জন্য একক তদারকি ব্যবস্থা না করে এখানে মনিটরিং সেল তৈরি করে সরকারি বিরোধী এবং এক্সপার্টদেরকে সম্পৃক্ত করে দেয়া, তাহলে এটা দ্রুত হবে। এখন যদি মনে করেন ক্ষুধার্ত 17 বছরের নেতাকর্মীদের যদি একটা পুনর্বাসন কেন্দ্র হয় এই সরকার, এবং তাদের যদি একটা ক্ষুধা নিবারণের একটা ওসিলা হয়, তাহলে তো এটা হবে না। যার কারণে তারা কি করছেন, 6 মাস দেরি করেন নাই। আমি বলছি 6 মাস দেরি করতে পারেন না। আপনি হানিমুন পিরিয়ডেই কি করলেন, আপনি বিচার বিভাগের সচিবালয়কে ধ্বংস করে দিলেন। আপনি হানিমুন পিরিয়ডেই আপনি কি করলেন, সমস্ত জায়গায় প্রশাসক বসাই দিলেন। আপনি হানিমুন পিরিয়ডে বিভিন্ন কর্পোরেশন এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেটা বললো বলবেন, আমি শেষ করে দিচ্ছি এরপরে বলুক। তাহলে এই যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিএনপির দলীয় লোক যারা দলীয় ফর্মে কাজ করেছেন তাদেরকে বসিয়ে দিলেন। এই জায়গা তো আপনি 6 মাস বিবেচনা করলেন না। আপনি তো এই জায়গায় যদি বলতেন যে ঠিক আছে আমরা এই জায়গায় দলীয় লোক দিব কি দিব না, আরো 6 মাস কি করি, এটা আমাদের হানিমুন। কিন্তু না, এই কারণে তো আজকে যে বিদ্যুৎ মন্ত্রী তিনি যখন প্রতিমন্ত্রী ছিলেন তার আমলেই খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আজকে সেরকম একজন লোককে আপনি পূর্ণ মাত্রায় দিয়ে দিলেন, তো উনি তো দেখেন না আপনার সফলতা কোথায়। আজকে যে সংকট তৈরি হয়েছে উনি বলছেন না, উনি যে সংকট তৈরি করেছেন এই সংকট উনি বলছেন 2 বছরেও সমাধান সম্ভব। আমরা ধ্বংসস্তূপের নিচে দাঁড়িয়ে আছি। তো জনগণকে আপনি কি স্বপ্ন দেখাবেন, আই হ্যাভ এ প্ল্যান বলে কি প্ল্যান আছে সেই প্ল্যান উপস্থাপন করেন। বিদ্যুৎ সেক্টরে আপনার প্ল্যান কি, জনগণ তো তা জানে না। আপনারা ঘরে ঘরে মানে চাকরি দিবেন, মানে 1 কোটির উপরে কর্মসংস্থান হলে তো ঘরে ঘরেই পৌঁছে যায়, 1 কোটি পরিবার বা তার বেশি পরিবার আছে। কিন্তু এই জায়গা থেকে আমরা বলতে চাই যে জনগণের কিন্তু নাভিশ্বাস হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী যখন সফরে যাচ্ছেন, একজন নারী একটা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে কিন্তু চলে এসেছে। এটা আমরা দেখেছি আমাদেরকে মনে করাই দেয়, আমাদেরকে টক শোতে কথা বলতে দিচ্ছে আমরা কতটা উদার গণতান্ত্রিক। তার মানে ভাইরাও চিন্তা করতেছেন এখন ভবিষ্যতে কি আমাদেরকে ফ্যাসিস্টের মতন সব মুখ টুক বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করা লাগবে কিনা ক্ষমতায় টিকে থাকার জন্য। ওইটা বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশের মানুষ এখন নতুন ধারার রাজনীতি চাই, কিন্তু বিএনপি এখন পুরাতন ধারার রাজনীতি চাচ্ছে। এই পুরাতন ধারা থেকে বিএনপি বের না হতে পারলে মূল জায়গা হবে না। আপনি কুয়ার ভিতরে পড়েছে হচ্ছে একটা পচা ইঁদুর, এই ইঁদুরে পানি নষ্ট করে ফেলছে। ইঁদুর উঠায়ে পানিটা ফুললি পরিষ্কার করে নতুন পানি দিতে হবে, কিন্তু ওই ইঁদুর রেখে যদি আপনি যতক্ষণ পর্যন্ত ওখানে হাজার হাজার বালতি পানি ঢালেন, এখানে ওই জমজমের কূপের পানি নিয়ে এসেও যদি এর ভিতরে দেন, এটা পরিষ্কার হবে না। আজকে যদি যেই সংস্কারের জন্য এদেশের জনগণ রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, যেই সংস্কারের জন্য আমরা ঐক্যমত্য হয়েছি, সেই মৌলিক সংস্কারে আপনি হাত দিচ্ছেন না, আপনি নিজের প্রতিশ্রুতি 31 দফার প্রতিশ্রুতি রক্ষা করছেন না, তাহলে বাংলাদেশের জনগণকে দিবেন কি? সেটা দেওয়া তো আপনার কিছু নেই। কাজেই আমরা এখনো পর্যন্ত বিরোধী দলকে বলছি যে আপনারা পুরাতন পাটে না হটে জনগণকে যে প্রতিশ্রুতি আপনারাই দিয়েছেন সেই জায়গাকে জনগণের ডিজায়ারের সেই রাজনীতিটা করুন, তাহলে জনগণ কমপক্ষে একটা স্বচ্ছতা পাবে। আমার দাম বেড়ে গেলেও সমস্যা নেই, কিন্তু আমি যদি বুঝি এই দামটা না বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না, এই কনফার্মেশনটা জনগণকে জানতে হবে। এটা যদি হয় তাহলে দাম বাড়লেও সমস্যা নেই। এটা আমরা একটু জানবো। জনগণ যদি মনে করে যে এখান থেকে বিএনপি চুরি করতেছে তাহলে জনগণ দাম বাড়ালে মানবে না, কিন্তু জনগণ যদি বোঝে না উপায় নাই। বিদ্যুতের কোথাও কি আমরা একটু বিরতি থেকে সরকারের অনুমান করতেছে অনিন্দ ইসলাম অমিত প্রতিমন্ত্রী জ্বালানি, উনি বলেছেন যে আমরা টাকার অভাবে কি করতে পারছি না। সবাই জানে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু চাঁদাবাজি তো বন্ধ হচ্ছে না। হাজার হাজার জায়গায় চাঁদাবাজি করে বিএনপির দখলে ব্যস্ত হয়েছে। সেই লুটেরাদেরকে আবার ব্যাংক ফিরে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তাদের জ্বালানি খাত তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা সংশোধন হয়েছে। সেই জায়গাগুলো লুটেরাদের ব্যাংক ফিরিয়ে দেওয়ার যেই সেইটি আবার সংশোধন হয়েছে। একটা ব্যাংক রেগুলেশন আইন মানে সংশোধনের মাধ্যমে তাদের সবগুলোর পথকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা বলা যায় না। আজকে যিনি রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা তাকে অভিনন্দন জানাই। আমিও আপনার পাশাপাশি অবশ্যই আমরা সবাই অভিনন্দন জানাই। তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। আমরা এই নির্বাচনে হেরেছি, আমাদের 11 দলীয় জোট 88 ভোট পেয়েছি। সংসদীয়
ভোট, এটাকে আমি ছোট করে দেখি না। অনেকে বলেছেন যে নিশ্চিত পরাজয় জেনেও কেন অংশগ্রহণ করলেন, এটা তো সত্য অনেকে অনুচ্ছেদ প্রশ্ন যেটা করেছেন। সংস্কার হওয়ার কথা ছিল সেটা তো হয় নাই। সত্তর অনুচ্ছেদে সেটা সংস্কার তো হয়নি। সেইটা যদি হতো তাহলে তো ফলাফল উল্টোও হতে পারতো, বা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, একটা উত্তেজনামূলক একটা এবং পাশাপাশি অবস্থা আরেকটা তৈরি জিনিস হতো। আমি যদি যুক্ত করতে চাই, আপনাদের তো দাবি ছিল উচ্চকক্ষ নিম্নকক্ষ, হ্যাঁ। সেটিও তো আমাদের দাবি না, শুধু বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির 31 দফায়ও আছে 31 উচ্চকক্ষ দফায়ও আছে, নিম্নকক্ষ। তাদের প্রতিশ্রুতি তো সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না দেখে আপনারা কেন রাষ্ট্রপতি নির্বাচনে গেলেন? দেখেন, মানে এই বিষয়টা নিয়ে আমি ওইখানে আসবো মেনলি। তো আমরা অভিনন্দন জানাই বাংলাদেশের বহুদিন পর, 35 বছর পরে আপনার সংসদের ভিতরে এদেশের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা একজন রাষ্ট্রপতি নির্বাচন করেছেন। 23তম রাষ্ট্রপতি হয়েছেন। তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশে থেকেই পালিয়ে না যেয়ে মামলা হামলা নির্যাতন জেল জুলুম কেটেই তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এবং অনেকগুলো মামলায় আমি তার পার্টনার, একই মামলায় একই কোর্টে হাজিরা দিয়েছি, একসাথে কোর্টের ভিতরে দেখা হয়েছে। এই জন্য ভালো লেগেছে যে স্বচ্ছ একটা নির্বাচনের মাধ্যম দিয়ে এই জায়গায় হয়েছে। কিন্তু জনগণের যে প্রত্যাশা ছিল, জনগণ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে যে ধরনের একটা বাংলাদেশ পেতে চেয়েছিল, মূলত সেই বাংলাদেশের সাথে বর্তমান সরকার একটা প্রতারণা করেছে এবং বড় ধরনের প্রতারণা করেছে। সেই প্রতারণাটার ভিতরে আপনার 133টা যে মানে আপনার সংস্কার যে প্রস্তাবনা ছিল, অধ্যাদেশ ছিল, সেখান থেকে 97টা তারা পাশ করেছে। আর বাকি মৌলিক যে জায়গাগুলো জনগণ বেশি প্রত্যাশা করত, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশন, আপনার গুম কমিশন, তারপরে পিএসসির সংস্কার, তারপরে এনবিআর এর সংস্কার থেকে দুদকের সংস্কার, ওই তো এনবিআর দুদক, যেগুলোর মাধ্যম দিয়ে মূলত আমরা এতকাল ফ্যাসিস্ট তৈরি হয়েছে এবং সেই দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, মানে সেই জায়গাগুলো যাতে বন্ধ হয়, সেই জায়গাটা হয় নাই। এটা সরকার মানে এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার মাধ্যম দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথে সরকারই প্রথম ব্রেকটা মেরেছে। জামাত ইসলামী কিন্তু যে সদস্যগুলো আছে তারা কিন্তু শুধু সংসদীয় এমপি হিসেবে শপথ নেয় নাই, সংসদ সদস্য হিসেবে শপথ নেয় নাই, তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে। বিএনপি প্রথমে এটা ডিনাই করে, এখানে ডিনাই করে এটা অস্বীকার করেছেন। বিএনপির একটা প্রতিশ্রুতি ছিল যে সবার আগে বাংলাদেশ, এই প্রতিশ্রুতি তারা এখনো আছে, ছিল বলছি এই কারণেই, এটা নির্বাচনের আগে ছিল, তো নির্বাচনের পরে এটা সবার আগে বিএনপি হয়ে গেছে। কেন এই নির্বাচনের পরে এই যে 6 মাস হানিমুন পিরিয়ড বলতে চান, আমি এটাকে হানিমুন পিরিয়ড বলি না। হানিমুন পিরিয়ড বাংলাদেশে সর্বোচ্চ 3 দিন 4 দিন, আপনি 1 মাসও বলতে পারেন, কিন্তু 6 মাসকে হানিমুন পিরিয়ড বলা যায় না। কারণ অনেক সরকার মানে বিভিন্নভাবে এসেও, গণতান্ত্রিকভাবে আসুক আর অন্য যেভাবে আসুক, 6 মাস থাকতেও পারে না, তার ভিতরেও তারা অনেক জনকল্যাণমূলক কাজ করতে পারে। বিশেষ করে এই 133টা অধ্যাদেশ যদি তারা পাশ করতো আর বাংলাদেশের মানুষ তাদেরকে মাথার উপরে রাখতো। আমাদের আমির ডক্টর শফিকুর রহমান তো বলেছিলেন স্পষ্ট, প্রথম বক্তব্যে সংসদে বলেছিলেন যে বিএনপি যত ভালো কাজ করবে জনগণের জন্য আমরা সব কাজে তাদেরকে সহযোগিতা করব, কিন্তু যদি তা না করে তাহলে আমরা সংসদে এবং সংসদের বাইরে আমরা তাদের এটা করব। আজকে যে প্রশ্নটা উঠেছে এখানে, সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় জায়গা এবং নিত্যদিনের সাথী, এই যে জ্বালানি সংকটটা তৈরি হয়েছে, এটা যদি সরকার বলে যে আমরা 6 মাসের সরকার আমরা বুঝতে পারি নাই, হাম নিয়ে তো অনেক কথা হয়েছিল, তো বলছে এটা অন্তর্বর্তীকালীন সরকার দায়ী ছিল, কিন্তু জ্বালানি সংকট নিয়ে তো তখন সংকট ছিল না, এই সরকার আসার পরেই সংকটটা তৈরি হয়েছে। যেই মানে সংসদে একটা কমিটি করা হলো, সেই কমিটি করার মাধ্যম দিয়ে কিন্তু জ্বালানি সংকট দূর হয়ে গেল। এবং এখনও যে সংকটগুলো তৈরি করা হচ্ছে, দেখেন বাংলাদেশে প্রায় 103টার মতন মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে বিভিন্নভাবে চুক্তি করার ভিতরে, এখানে ক্যাপাসিটি চার্জের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা সে সমস্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে যাচ্ছে। এর সক্ষমতা প্রায় 33,000 মেগাওয়াট এর সক্ষমতা হয়েছে, কিন্তু এখানে বিএনপির সরকার আবার 12টা নতুন মানে বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য কিন্তু টেন্ডার করতে যাচ্ছে। এটার মাধ্যম দিয়ে দলীয় লোকদেরকে আবার ওই বিএনপির মতন ওখানে একটা লুটপাটের ব্যবস্থা, আবার ওই ক্যাপাসিটি চার্জগুলো কিন্তু বন্ধ করা হয় নাই, তাদের সাথে চুক্তি বাতিল করা হচ্ছে না। তাহলে আপনি সংকট কিভাবে কাটাবেন? আপনার তো যা নিয়ে আসতেছেন সব ওই ক্যাপাসিটি চার্জ দিতে, যে ওই সমস্ত মানে যারা লুটেরা তাদেরকে
পাল্টে যেয়ে আপনার চলে যাচ্ছে। সরকার যেটা সবচেয়ে বড় ব্যর্থ হয়েছে, স্থানীয় সরকার থেকে শুরু করে সরকারি অনেকগুলো কর্পোরেশন এবং প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত জায়গায় দলীয় লোক নিয়োগ করেছে। দলীয় লোক নিয়োগ করার মাধ্যম দিয়ে সরকার কি করেছে, সবার আগে বিএনপি এটা প্রমাণ করে দিয়েছে, সবার আগে বাংলাদেশ প্রমাণ করে নাই। এবং ইউএনও অফিসে যখন হামলা করে ইউএনওকে নাজেহাল করা হয়েছে, সেটার বিচারের জন্য ডিসি অফিস থেকে এবং ইউএনও অফিস মিলায়ে যখন একটা মামলা দায়ের করা হয়েছে, তখন ইউএনও এবং ডিসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটার মাধ্যম দিয়ে বিএনপি সেই আগের রাজনীতিতে ফিরে যাচ্ছে। অথচ এদেশের জনগণ যারা জীবন দিয়েছিল, জেনজি, তারা মনে করেছিল একটা নতুন রাজনৈতিক কালচার সবাই মিলে আমরা তৈরি করব, কিন্তু সেই কালচারের ব্রেকটাই বিএনপি ডে বাই ডে মেরে দিচ্ছে। সেই জায়গা থেকে বিরোধী দল হিসেবে আমরা কিন্তু জনগণের কাছে এটা বলছি, জনগণের কাছে যাচ্ছি। আমাদের কিন্তু লং মার্চ কর্মসূচি আছে, আমরা বিভাগীয় সমাবেশগুলো শেষ করেছি, এরপরে আমরা লং মার্চ কর্মসূচিতে যাচ্ছি, আবার সংসদেও আমরা এটা নিয়ে লড়াই করছি, দেশে বিদেশে জনমত তৈরি করছি। আমরা এই জনমত তৈরি করার মাধ্যম দিয়ে আমরা সরকারকে মেসেজ দিতে চাই, তোমরা যদি এইভাবে চলতে চাও, আমরা তোমাদেরকে বেশি দিন সময় দিব না, আমরা জনগণকে সাথে নিয়েই আবার এটার বিরুদ্ধে আমরা অবস্থান করব এবং জনগণই সময় মতো জবাব দিয়ে দিবে। অসংখ্য ধন্যবাদ। আমি আসতে চাই অ্যাডভোকেট আবু হানিফ রাজ্জাকি আপনার কাছে, যেটি বলছিলেন যে জনগণকে নিয়ে আবার জনগণই তার জবাব দিবে, জনগণকে নিয়ে আবার রাস্তায় নামার বিরোধী দল প্রস্তুতি নিচ্ছে যদি আলটিমেটলি এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হয়। আমি একটু আপনাকে একটা কোট করে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে সরকারকে আমি